নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। যেটা বলার অপেক্ষা রাখে না, আগামীকাল বিশ্বকাপের ফুটবলের ফাইনাল ম্যাচ, একেবারে উত্তেজনা তুঙ্গে। একদিকে মেসি ম্যাজিক, অর্থাৎ বাপায়ের জাদু দেখা যাবে কিনা, মেসি দেখাতে পারবেন কিনা, এবং এটা সম্ভবত তার শেষ বিশ্বকাপ। সেখানে তিনি আবার বিশ্বকাপের সেই তিনি জয় ছিনিয়ে নিতে পারবেন কিনা, এটা যেমন একটা বড় প্রশ্ন, এবং মেসির সমর্থকরা তারা উত্তেজনায় ফুটছেন। অন্যদিকে বলা যেতে পারে যে এই যে পুরো বিশ্বকাপটায় একবার গোল খেয়েছে এই স্পেন, যে মেসির প্রতিদ্বন্দ্বী স্পেন, তাদের কিন্তু যথেষ্ট, তাদের যে রক্ষণ ভাগ তা কিন্তু যথেষ্ট জমিয়ে তুলেছে, এই তাদের সমর্থকদের উত্তেজনা যথেষ্ট বাড়াচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে স্পেন না আর্জেন্টিনা, কে শেষ হাসি হাসবে, এটাই কিন্তু একটা বড় প্রশ্ন। এবং আগামীকাল আর বেশিক্ষণ বাকি নেই, আর কিছুক্ষণের অপেক্ষা, এবং তার মধ্যেই কিন্তু বিভিন্ন প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গা, গোটা বিশ্ব সেজে উঠছে, গোটা বিশ্বের মানুষ উত্তেজনায় ফুটছে। অর্থাৎ আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই কিন্তু স্পষ্ট হবে যে এই বিশ্বকাপের মঞ্চ কার হতে চলেছে। আমরা শুরু করব, এবং আমাদের সঙ্গে যিনি রয়েছেন তাকে একটু পরিচয় করিয়ে নেব। আমার সঙ্গে রয়েছেন কলকাতার যে মাঠের অন্যতম সেরা রাইট উইঙ্গার, এবং সেক্ষেত্রে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, এই তিনটি দলেই কিন্তু যার তিনি একেবারে তার প্রভাব দেখা গিয়েছে একটা সময়, এবং ফুটবলের সঙ্গে তিনি কোথাও গিয়ে আন্তরিকভাবে জড়িত, যিনি ফুটবলের সঙ্গে এখনও রয়েছেন, সমানভাবে রয়েছেন। আগে যেমন ছিলেন তেমন এখনও তাকে ফুটবলের সঙ্গে তিনি ওতপ্রোত, মানে ফুটবল মানেই কোথাও তিনি হয়তো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মানস ভট্টাচার্য। মানসদা, আপনাকে নিউজ টাইমে স্বাগত জানাই। যেটা বিষয়, যেটা বলার অপেক্ষা রাখে না, ফুটবল মানেই কিন্তু বাঙালির কাছে একটা সত্যি আবেগের একটা বিষয়। ফুটবল মানেই একটা বাঙালির কাছে একটা ভালোবাসার বিষয়। তো সেখান থেকে গোটা বিশ্বের মানুষ তারা তাকিয়ে রয়েছেন, আগামীকাল বিশ্বকাপের ফাইনাল রয়েছে। কি মনে হয় মানুষদা, প্রথম প্রশ্ন যেখানে আসে, একদিকে মেসি শিল্পী ফুটবলার, সর্বকালের সেরা ফুটবলার, মেসি ম্যাজিক কি দেখা যাবে, নাকি একেবারে যে 2010-এর পর আবারও এই বিশ্বকাপের খেতাব ছিনিয়ে নেবে স্পেন? এটা একটা বড় প্রশ্ন, এবং 24 ঘন্টা আগে কাকে ফেভারিট ধরছেন মানুষদা? ঠিকই বলেছো, এই ম্যাচটা ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারও চড়তে শুরু করেছে। একদিকে যেমন মেসি আছে, অপরদিকে ইয়ামালের স্পেন, যে দলটা টানা 37 ম্যাচ আনবিটেন রয়েছে। এটা হচ্ছে সবচাইতে বড় বিষয়। আর তুমি একটু আগে যেটা বললে, এবারের একটা মাত্র গোল তাদের বিপক্ষে হয়েছে, একটি গোল। এবং ওদের ডিফেন্স এর কথা যদি বলি, সিমন, পোরো, পিভারেস, লাপোর্তে এবং কুকুলেরা, এটা যে ডিফেন্সটাকে এত জমাট রেখেছে, এবং এখান থেকে যে একটা বিল্ড আপ করছে, যেটা থেকে রড্রি, রুইস, ওলমোরা একটা ভালো অ্যাটাক গড়ে তুলছে প্রতিপক্ষ দলের ওপর। অপরদিকে যদি তুমি মেসির আর্জেন্টিনাকে দেখো, এরা কিন্তু প্রায় প্রত্যেক ম্যাচেই গোল হজম করেছে, 5টার মতো গোল তাদের বিপক্ষে হয়েছে এবারের এই টুর্নামেন্টে। কিন্তু এই টিমটার সবচাইতে বড় অ্যাসেট হচ্ছে মেসি। এবং শেষের দিকে তুমি যদি 75 মিনিটের পর থেকে দেখো, এই দলটা কিন্তু মারাত্মকভাবে খেলায় ফিরছে, এবং গত 4টি ম্যাচ তারা পিছিয়ে থেকে জয় তুলে নিয়েছে। এটা একটা বড় বিষয়। আর সেমিফাইনালে ওরা যেভাবে ইংল্যান্ডকে পর্যুদস্ত করেছে, এবং যেভাবে ইংল্যান্ডে টুটি চেপে ধরেছে, আমি বলবো ওদের পিকফোর্ড 2টো অপরাধিত গোল বাঁচিয়েছে, 2টো পোস্টে লেগেছে, একটা ক্রসবারে লেগেছে, একটা পোস্টে লেগেছে, এবং এছাড়াও বেশ কয়েকটা সুযোগ আর্জেন্টিনা কিন্তু মিস করেছে। সুতরাং সেদিক থেকে বলতে পারি যে আর্জেন্টিনা সেই দিক থেকে অনেকটাই কিন্তু মনস্তাত্ত্বিক দিক থেকে এগিয়ে আছে। অপরদিকে যদি স্পেনকে দেখো সেমিফাইনালে, তারা যেভাবে ফ্রান্সকে খেলেছে, যাদের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসাবে এবারে বিশ্বকাপ শুরু হবার সাথে সাথে অলিভার কান থেকে শুরু করে তাবৎ ফুটবল বিশেষজ্ঞরা বলেছিল এবারের কাপ ফ্রান্সে যাবে। কিন্তু ফ্রান্স স্পেন বরাবরই একটা টক্কর হয়, এবং সেখানে ফ্রান্সই বেশিরভাগ কিন্তু
স্পেনের কাছে পরাজিত হয়। তবে এবারের সেমিফাইনাল দুটো যদি তুমি পাশাপাশি রেখে দেখো, দুটো দলই কিন্তু দারুণ লড়াই করে ফাইনালে পৌঁছে গেছে। এবং অর্থাৎ মানুষের এবারে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই স্পেন বনাম আর্জেন্টিনার, সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। কারণ একটা সময় আপনি যেমনটা বলছিলেন যে যেভাবে আমরা দেখেছি যে আর্জেন্টিনার ক্ষেত্রে অনেক গোল খেয়েছে আর্জেন্টিনা, সেক্ষেত্রে কিন্তু গোটা বিশ্বকাপে একটি গোল হজম করা স্পেন দাঁড়িয়ে রয়েছে। সেক্ষেত্রে পারফরমেন্সের দিক থেকে বলতে গেলে স্পেন খানিকটা এগিয়ে, কিন্তু আপনি যেমনটা বলছিলেন যে তারপরেও কিন্তু কোথাও গিয়ে আর্জেন্টিনা তারাও কিন্তু আক্রমণাত্মক হয়েছে, তাদের লড়াই দেখিয়েছে। তাই সেই ক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাবো আগামীকাল। মানুষ তা কি বলবে? অবশ্যই অবশ্যই ঠিকই বলেছো। আমি দুটো প্লেয়ারের কথা বলবো, আমি এই দুটো প্লেয়ারকে নজর করতে বলবো। আমাদের নিউজ টাইমের যারা দর্শক আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, স্পেনের 24 নম্বর ঝাঁকড়া চুলালা কুকুরেলা, এই ছেলেটি এত ভালো ডিফেন্স অর্গানাইজ করছে এবং এই ছেলেটার দিকে আমি সবাইকে নজর রাখতে বলবো। কারণ ডান দিক থেকে অনেক বেশি অপারেট করে কিন্তু মেসি কতটা জায়গা পায় এই কুকুলেরাকে অতিক্রম করে, সেটা দেখার জন্যই কিন্তু আমি রাত জাগবো। এই ডুয়েলটা আমি দেখার জায়গায় থাকবো। এছাড়া ওকে সাপোর্টে আসবে লাপোর্তে, আসবে রড্রি, আসবে এবং কুবার্সি, এরা কিন্তু ওর সাপোর্টে আসে। কিন্তু এই ছেলেটার গতি সবচাইতে বেশি ডিফেন্সে, এবং ও বাঁ দিক থেকে ডান দিকে চলে যায়, স্টপারে চলে যায়, বিভিন্ন জায়গায় এই ছেলেটা চলে যায়। আর স্পেনের খেলার তো একটা ধরন আছে, ওরা টিকি টাকা ফুটবল যেটা আমরা বলি, ওরা পাসিং ফুটবল খেলে এবং ওদের সাপোর্টিং ফুটবলটা অনেক ভালো। তবে এবারের আর্জেন্টিনাকে আমি 2022-এর যে আর্জেন্টিনাকে দেখেছি তার থেকে কিন্তু অনেক তফাৎ আছে। এবারের আর্জেন্টিনা 2022-এর আর্জেন্টিনার থেকে কিন্তু অনেক ভালো। এদের ফার্নান্ডেস, আলেস্টার, আলভারেস, মেসি যেভাবে অ্যাটাকিং পার্টটাকে সামলাচ্ছে, আমি কিন্তু ওদের অনেক পয়েন্ট দেব এবং একটা লড়াই দেখব, একটা কম্প্যাক্ট ডিফেন্স, একটা কম্প্যাক্ট টিমের বিরুদ্ধে কিছু ব্যক্তিগত দক্ষতা। আমি বলবো মেসির একটা ব্যক্তিগত দক্ষতা রয়েছে যেটা দিয়ে প্রতি ম্যাচে কিন্তু একটা ডিফারেন্স করে দিচ্ছে। মেসিকে যদি রুম দেয় স্পেন, তবে কিন্তু স্পেনের কিন্তু অসুবিধা আছে। মেসিকে খেলতে দেওয়া যাবে না, ওকে ফাঁকা জায়গা দেওয়া যাবে না। যদি লক্ষ্য করে দেখো ইংল্যান্ড ম্যাচটা 60 মিনিট পর্যন্ত মেসি কিন্তু সেইভাবে দাঁড়াতে পারেনি, কিন্তু যখন ওরা ডিফেন্সিভ মোডে চলে গেল ইংল্যান্ড দল, ওদের নজরটা অনেকটাই মেসির থেকে সরে গিয়েছিল। সেখান থেকে মেসি যে ফুটবলটা খেলেছে, যেসব বল বাড়িয়েছে, ভয়ঙ্কর সমস্ত পাস এসেছিল, সেটা কিন্তু সামলাবার দায়িত্ব কিন্তু তখন এখানে একটু আমি যাব যে মেসি বনাম ইয়ামাল লড়াই, যা বলা যেতে পারে যে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি, তার জাদু তিনি কিভাবে দেখাবেন আগামীকাল, সেটা অবশ্যই অপেক্ষা করব আমরা প্রত্যেকেই। এবং সেরা সর্বকালের অন্যতম সেরা বনাম ভবিষ্যৎ, কাকে এগিয়ে রাখছেন মানুষদা সেক্ষেত্রে? ইয়ামালের খেলাও কিন্তু খুব ভালো হচ্ছে। ইয়ামাল অত্যন্ত গতিশীল ফুটবলার, ও কিন্তু ডান দিক থেকে অপারেট করে। এই জায়গাটায় কিন্তু ট্যাগলিয়াফিকোর একটা বড় ভূমিকা আছে। ও কিভাবে ইয়ামালকে আটকে দিতে পারে সেটা কিন্তু আমরা দেখবো। আমি যেমন কুকুলেরার কথা বললাম, তেমনি ট্যাগলিয়াফিকোর কথা আমি বলবো। ওর ওপর কিন্তু দায়িত্ব থাকবে ইয়ামালকে আটকাবার। তবে ওদের আরেকজন যে খেলোয়াড় আছে ওয়াজাবাল, দীর্ঘকায় খেলোয়াড়, 9 জায়গাটাতে খেলছে, এই ছেলেটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক। এই যে কোনো সময় যে কোনো জায়গা থেকে হেডে বা পায়ে গোল করে দিতে পারে। দুটো দলই খুব ব্যালেন্স দল। একটা কথা বলতে পারি, ওরা যে পারফরমেন্স দেখিয়ে এসেছে, তবে তুমি বলছিলে কাকে এগিয়ে রাখবো, এই দলটা এটা বলা খুব মুশকিল। এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে মেসি, একদিকে ইয়ামালের একটা সংঘবদ্ধ দল। স্পেন কিন্তু একটা সংঘবদ্ধ দল। তুমি লক্ষ্য করেছো যে উইনিং দ্বিতীয় গোলটা করেছিল সেমিফাইনালে, সেটা কিন্তু পোরো, সে কিন্তু রাইটফুল ব্যাক, তার কথা মনে রাখতে হবে। ও এসে অলমোস্ট সাথে ওয়াল খেলে গোলটা করে গিয়েছিল। তার মানে ওদের টিমে একটা টোটালিটি আছে, কে কখন কোথা থেকে এসে গোল করবে
2010-এর দিকে যদি সেই দিক থেকে এই যে আপনি যেটা বলছেন যে স্পেন একটা সংঘবদ্ধ দল, কিন্তু দুটো দলই ব্যালেন্সড দল, কিন্তু সংঘবদ্ধ দল যদি বলা যায় সেক্ষেত্রে স্পেন, এবং স্পেনের পারফরমেন্সের দিক থেকেও কিন্তু আমরা সেটা বলতে পারি এবারের পারফরমেন্স স্পেনের। সেই জায়গা থেকে আর্জেন্টিনা তাদের কি ডিফেন্সটা এবারে অনেকটাই দুর্বল মনে হচ্ছে? না, ওরা তো ওদের ডিফেন্সে অনেক ফাঁক তৈরি হয়েছে, যেটা আমরা দেখেছি। তো আমার মনে হয় যেহেতু এটা ফাইনাল, মার্টিনেস, রোমেরোরা অনেক বেশি সজাগ থাকবে। ওদের গোলকিপারও খুব ভালো, দু দলের দুই গোলকিপারই কিন্তু খুব ভালো। একদিকে তোমার সিমন থাকবে, তুমি দেখেছো সেমিফাইনালে কি অসাধারণ গোল থেকে বেরিয়ে এসে ও দলের পতন রোধ করেছে। সিমন খুব ভালো গোলকিপিং করেছে সেমিফাইনালে। ও যদি এই পারফরমেন্সটা ধরে রাখতে পারে, মেসিদের কাছে কিন্তু চ্যালেঞ্জ হবে। অপরদিকে তুমি যদি মার্টিনেসকে দেখো, এমিলিয়ানো মার্টিনেস, ও কিন্তু খুব দক্ষ গোলরক্ষক, কিন্তু ও বারবার বিট হয়েছে, অনেকবার ওকে বিট হতে দেখেছি এবারের এই বিশ্বকাপে। এই এদের গোলরক্ষক কিন্তু একবারের বেশি বিট হয়নি। খুব ভালো ম্যাচ হবে, খুব ভালো ম্যাচ হবে, খুব ট্যাকটিক্যাল ম্যাচ হবে। এবং আরেকটা কথা বলি যে এই ম্যাচের মধ্যে কিন্তু বল প্রয়োগ হবে। ওরাও যেমন চেষ্টা করবে ঠিক ইয়ামালকে আটকাবার জন্য বল প্রয়োগ করতে, এরাও কিন্তু মেসিকে আটকাবার জন্য কিন্তু বল প্রয়োগ করবে। তাই আমি বলি এই ম্যাচটা খুব ক্রুশিয়াল হতে যাচ্ছে। তবে এবারে রেফারিটা আমরা সবাই জানি, খুব ভালো একজন রেফারিকে পেয়েছে যে বরাবরই স্পেনের পক্ষে খুব পয়া। স্পেনের 5টা ম্যাচ তিনি খেলিয়েছেন। স্লোভাকিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ এই ম্যাচে রেফারিং হবে। এবং এই রেফারিংয়েই 2022-এ কিন্তু আর্জেন্টিনা পরাজিত হয়েছিল সৌদির কাছে 1-2 গোলে। সুতরাং রেফারির দিক থেকে কিন্তু যেটা নিয়ে এবার বিতর্ক আছে, এবারের ওই ওয়ার্ল্ড কাপে বারবার বিতর্ক তৈরি হয়েছে যে কোনো দল অনেক সাহায্য পেয়ে যাচ্ছে রেফারিদের। তো আমার মনে হয় এবার যে রেফারি আছেন, তাহলে যদি এরকম একটা পরিস্থিতি হয় যে কোনো কারণে যদি পেনাল্টি শুট আউট হয়, তাহলে সেক্ষেত্রে কাকে কি রাখবে মানসা? হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু তুমি ভালো প্রশ্ন করেছো। এক্ষেত্রে খুব ক্রুশিয়াল। সেক্ষেত্রে তোমার সিমন এবং মার্টিনেজের মধ্যে একটা লড়াই হবে এবং মনস্তাত্ত্বিক একটা চাপ থাকবে। তবে আমি কিন্তু এই ম্যাচটাতে সব সময় স্পেনকে এগিয়ে রাখবো। আমি পুরো বিশ্বকাপটা দেখেছি, খুব ভালো মতো দেখেছি। ওরা লাস্ট 10-15 মিনিট ভয়ঙ্কর আর্জেন্টিনা, কিন্তু তার আগেই যদি স্পেন তাদের কাজের কাজটা করে নিতে পারে, আমার মনে হয় না এই দলের দুর্গ ভাঙা খুব একটা সহজ হবে। যদি মেসিকে ব্লক করে দেওয়া যায়, তবে এই দলের গেম মেকিং করার জায়গা কিন্তু খুব কম আছে। মানসা, মেসি তো সেক্ষেত্রে অনেকগুলো পেনাল্টি মিস করেছে। তাহলে সেক্ষেত্রে যদি এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, সেখানে আপনি বলছেন যে আপনি স্পেনকে এগিয়ে রাখবেন, কিন্তু অন্যদিকে কিন্তু স্পেনের গোল করার লোকজন কিন্তু কম রয়েছে। মানে সেক্ষেত্রে গোল রক্ষকের কথা আপনি বলছিলেন, কিন্তু গোল করার লোক কম, অর্থাৎ স্ট্রাইকার নেই স্পেনে। সেই অর্থে শোনো, 2010-এর বিশ্বকাপে তুমি দেখেছো কিনা জানি না, তুমি তখন অনেক ছোট ছিলে, হয়তো দেখোনি। ইনিয়েস্তা, বুস্কেট, সেই সমস্ত প্লেয়াররা, সাবি, তারা কিন্তু মাঝমাঠের প্লেয়ার ছিল, পেছন থেকে এসে সব গোল করতো। স্পেন দলের খেলার ধরনটাই তাই, পেছন থেকে এসে যে কেউ গোল করতে পারে। দেখলে না, রাইট ফুল ব্যাক এসে গোল করে গেল। অবাক হবে না যদি পেছন থেকে এসে লাপড়তে গোল করে চলে যায়। ওদের ফুটবলটাই এরকম। 11 জনের মধ্যে 10 জন যারা খেলে ওপরে, গোলকিপার বাদে, যে কেউ যে কোনো জায়গা থেকে গোল করার ক্ষমতা রাখে। এই দলের একটা টোটালিটি রয়েছে। সুতরাং এ কখন ওই দিন ভালো করে তার পারফরমেন্স তুলে ধরবে এটা বলা মুশকিল আছে। তবে লড়াই হবে, দুটো দলই খুব ভালো। জনসমর্থন দুটো দলেরই গ্যালারিতে আমার মনে হয় সমান সমানই প্রায় থাকবে। স্পেন কিন্তু খুব তৈরি দল, এটা বলতে পারি। ইয়ামালকে আটকাতে হবে। ইয়ামালের গতির কাছে কিন্তু প্রত্যেক দলের ডিফেন্সকেই আমি নাস্তানুভূত হতে দেখেছি। দেখা যাক আর্জেন্টিনার বিরুদ্ধে এই তরুণ 19 বছরের ছেলেটি কি ফুটবলটা খেলতে পারে। ঠিকই মানসা, সেক্ষেত্রে 2010-এর স্পেন আর 2026-এর স্পেন, কাকে এগিয়ে রাখবেন আপনি? শোনো, 2010-এর যে স্পেন দল ছিল, সে দলে অনেক ব্যক্তিগত নৈপুণ্য আর ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স অনেক বেশি ছিল। এই দল এবং দলগত খেলাও খুব ভালো ছিল, গোল ছিল ডিফেন্সে, ওই দলটা খুব ভালো দল ছিল। তবে আমি একটা কথা তোমাদের বলি, ওখানে এবারের যে স্পেন দল, আমি আগেই বললাম, এটা একটা দল হিসাবে খেলছে। দল, ব্যক্তিগত নৈপুণ্য তো আছেই,
ইয়ামালের ব্যক্তিগত নৈপুণ্য আছে, ওলমোর আছে, রড্রি আছে, এবং একটা যে প্লেয়ারটা মেরিনো, যে প্লেয়ারটা পরিবর্ত খেলোয়াড় হিসেবে আসছে, প্রায় প্রত্যেক ম্যাচেই গোল করেছে, সেমিফাইনালে করতে পারিনি। এই মেরিনো, টোরেস, ওদের রিজার্ভ যে প্লেয়ার গুলো রয়েছে তারাও কিন্তু খুব ভালো। আসলে এই দলটার বাঁধুনিটা খুব সুন্দর আছে। এই জায়গাটা ফ্লুয়েন্ট খুব ভালোভাবে তার দলটাকে তৈরি করেছে। আর অপরদিকে তো ইটালিয়ান কোচ, উনি তো জানেন ইটালির লোক, ইউরোপের ফুটবল, স্পেনের ফুটবল সম্বন্ধে তার সম্যক ধারণা রয়েছে আর্জেন্টিনার কোচের। সুতরাং আর্জেন্টিনা যে খুব স্বস্তিতে আছে এটা কিন্তু বলা যাবে না। কিন্তু মানুষা, সেক্ষেত্রে আমরা জানি যে আর্জেন্টিনা পরপর 3বার ফাইনালে গিয়েছে, তো মানে সেখানে স্ট্র্যাটেজিটা কি ছিল, মানে সাফল্যের মূল কারণগুলো কি কি? দেখো, আমি তো প্রথমেই বলছি মেসির ব্যক্তিগত নৈপুণ্য, তার আগে মারাদোনার নৈপুণ্য, এগুলো মাথায় রাখতে হবে। যার জন্য আর্জেন্টিনা, আসলে এখন আর্জেন্টিনার সমর্থক এত বেড়েছে কেন? এই প্রজন্মের ছেলেরা যখন বড় হয়েছে, খেলছে যখন, তখন তারা মারাদোনাকে দেখেছে। আর আমরা যখন ফুটবল খেলা শুরু করেছি তখন আমরা ব্রাজিলকে দেখেছি, পেলেকে দেখেছি, দিদিকে দেখেছি, ভাবাকে দেখেছি, এই সমস্ত প্লেয়ারদের খেলা দেখেছি, টোস্টাও, গ্যারিঞ্চা, কত নামি নামি খেলোয়াড়। তখন আমাদের অ্যাট্রাকশন ছিল ব্রাজিলের দিকে, ওদের সেই ছন্দ খেলার ফুটবল, সেটা দেখে আমাদের প্রভাবিত করতো। আজকের দিনে আর্জেন্টিনাকেও এই এই প্রজন্মের ছেলেরা প্রচন্ড তো ভালোবাসে, ওদের ফুটবলকে সমীহ করে, এবং মেসির জন্য আরো বেশি ওদের সমর্থন আছে। এবং তুমি যে প্রশ্নটা করলে যে গত 3 বছর ধরে এই দলটার মধ্যে তো একটা বাঁধুনি ছিল, এবং তার কেন্দ্রবিন্দু তো ছিল সেই মেসি। মেসির জন্যই তো আজকে তাদের দল এরকম ফাইনালে উঠছে এবং ট্রফি জেতার মতো জায়গায় পৌঁছে যাচ্ছে। তবে ব্রাজিল এবারও ব্যর্থ হলো মানুষরা, সেই কারণগুলো যদি আমরা একটু আলোচনা করি, কি জন্য ব্যর্থ হতে হলো? দেখো, ব্রাজিলের জন্য কেন আমি ব্রাজিল চলে যাতে ভিনিসিয়াসের খেলা দেখতে পেলাম না, যেটা আমার খুব খারাপ লাগছে। এত গতিশীল ফুটবলার আমি এবারের বিশ্বকাপে খুব কম দেখেছি। ছেলেটার গোল করার ক্ষমতাও ছিল খুব বেশি, তবে তুমি পেনাল্টি মিস করছো একটা গুরুত্বপূর্ণ ম্যাচে, এমন ক্যাজুয়াল ভাবে পেনাল্টি মিস করেছে ব্রাজিলের খেলোয়াড়, সেক্ষেত্রে তো তাদের হারতেই হবে। এবং ব্রাজিলের টুর্নামেন্ট থেকে সরে যাওয়া আমার খারাপ লেগেছে। দলটা কিন্তু এবার খুব খারাপ ছিল না, এই দলটা আরেকটু এগোতে পারত। মানুষরা, সেক্ষেত্রে ফ্রান্স এত শক্তিশালী দল হয়েও তো হেরে গেল সেমিফাইনালে। দেখো, ফ্রান্স এবারে টুর্নামেন্টের সবচাইতে ভালো দল ছিল, একটা ধারাবাহিকতা ছিল, কিন্তু সেমিফাইনালে স্পেন ওদের খেলতেই দেয়নি। যদি খেলাটাকে ভালো করে পর্যালোচনা করে দেখো, প্রথম 10 মিনিট ফ্রান্স কিন্তু মিস পাস করেছে এবং পেছন দিকে পাস খেলেছে। এটাই আমরা যারা খেলাধুলা করেছি আমরা জানি, এটাইতে বোঝা গেছে এই দলটা চাপের মধ্যে পড়ে গেছে। তারপরে ওদের একটা সেরা ডিফেন্ডার 17-18 মিনিটের মাথায় ইনজিওর হয়ে বাইরে চলে গেল। চাপের মুখে এইগুলোও কিন্তু খুব কাজ করেছে, ফ্রান্সকে খেলতে দেয়নি স্পেন। ওরা যে স্ট্র্যাটেজি নিয়েছিল যে আমরা ওদের মাঝমাঠে খেলতে দেবো না, পুলিশদের একেবারে দাঁড় করিয়ে দিয়েছিল, এবং দল গঠনের ক্ষেত্রেও দেশও কিছুটা ভুল করে ফেলেছিলেন। কোন এবং রুয়েকে বাইরে রেখে তিনি দল সাজিয়েছিলেন। সেকেন্ড হাফে যখন নামিয়েছেন তখন ম্যাচের রাশ পুরোপুরি চলে গেছে কিন্তু স্পেনের দিকে। তাদের গতি, তাদের দক্ষতা এবং তাদের যেভাবে ম্যান মার্কিং ছিল, তাতে কিচ্ছু করতে পারেনি এমবাপের দলে। মানুষা, মেসি, রোনাল্ডো এবং অন্যদিকে নেইমারদের সম্ভবত শেষ বিশ্বকাপ এটাই। তো আগামী বিশ্বকাপের তারকা হিসেবে আপনি কাকে দেখছেন? অবশ্যই ইয়ামাল আসছে, ইয়ামালের মতো খেলোয়াড় আসবে, অত্যন্ত দক্ষ বড়। তারপরে তোমার এই ছেলেটার কথা বললাম একটু আগে, ব্রাজিলের যে ছেলেটির কথা বললাম, এরা আসবে। অনেক নামি খেলোয়াড় কিন্তু আসবে। বেলিংহাম আসবে, ইংল্যান্ডের বেলিংহামের খেলা আমরা দেখলাম, অত্যন্ত ভালো এই ছেলেটা বেলিংহাম, গর্ডন, এরা ভালো প্লেয়ার। আগামী দিনে এরা হয়তো তাদের দেশের হয়ে তারকা হয়ে উঠতে পারে। আমরা হ্যারি কেনের খেলাও খুব ভালো লেগেছে আমাদের, অনেক গোল করেছে ছেলেটি। ইংল্যান্ডও খুব ভালো পারফর্ম করছিল। আরেকজন খেলোয়াড় এবার ওদের তার শেষ বিশ্বকাপ হয়ে গেল, দ্যাট ইজ পিকফোর্ড, সবচাইতে বেশি ম্যাচ খেলার সুনামও অর্জন করলো ইংল্যান্ডের হয়ে। পিকফোর্ডও কিন্তু খুব ভালো পারফর্ম করেছে এবারের এই বিশ্বকাপে। এমবাপের কথা বললেন না,
এমবাপের কথা কি বলবো, এমবাপের মতো প্লেয়ার এবারে বিশ্বকাপে ছিল নাকি? আমাদের দুর্ভাগ্য যে এই ছেলেটাকে আমরা ফাইনালে দেখতে পেলাম না। ওর গতি, ওর দক্ষতা এবং সবচাইতে ওর যে পাওয়ার, সেটা কিন্তু দেখার মতো। ও খুব, মানে আমি তোমাকে বলবো, মানে আমরা মানে ওর খেলা ফাইনালে দেখতে পেলাম না, ও ফ্রান্স হেরে গেল বলে। তবে এটাও ঠিক, ও ফাইনালে এলে আমাদের ভালো লাগতো। গতবার ওই কিন্তু একা ফ্রান্স টিমটাকে ফাইনালে নিয়ে এসেছিল, এবারে ওরই কাঁধে ভর করে ফ্রান্স 8টা গোল করেছে ছেলেটি, এবং 3টে অ্যাসিস্ট আছে এবারের এই টুর্নামেন্টে। সেই ছেলেটিকে আমরা দেখতে পেলাম না। তার প্রধান কারণ স্পেন অনেক অনেক ভালো ফুটবল খেলেছে ফ্রান্সের থেকে ওই দিন। আর গত রেকর্ড যদি দেখো, গত দুটো সাক্ষাৎকারে স্পেন ফ্রান্সকে হারিয়ে দিয়েছে। আমাদের এখানে অনেকটা ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো লড়াই হয় এই দুটো দেশের মধ্যে, যখন ইউরোপে লড়াইটা হয়, সেক্ষেত্রে স্পেনই কিন্তু বারবার বাজিমাত করেছে। ইস্ট বেঙ্গল মোহনবাগান বলছেন আপনি, কিন্তু বিশ্বকাপ নিয়ে যেখানে এত উৎসাহ, এত উদ্দীপনা, তারপরেও ভারতীয় ফুটবল এত পিছিয়ে কেন মানুষটা? ইস্টবেঙ্গল মোহনবাগানটা বললাম কেন? আমি বিশ্বকাপের সাথে ইস্টবেঙ্গল মোহনবাগানকে তুলনা করছি না, আমি বলছি দর্শকদের যে ব্যাপারটা, সেইটা তোমাকে বোঝাতে চেয়েছি। দুটো দলের উন্মাদনা বলতে চেয়েছি, উন্মাদনা বোঝাতে চেয়েছি, আমি পারফরমেন্সের কথা বলতে চাইনি আসলে। কিন্তু মানুষ, ভারতীয় ফুটবল তো পিছিয়ে অনেকটাই। বিশ্বকাপে এত উত্তেজনা, এত উন্মাদনা হচ্ছে, এতগুলো দেশ অংশ নিচ্ছে, সেখানে ভারতীয় ফুটবল এত পিছিয়ে কেন মানুষটা? দেখো, সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আমাদের স্বাস্থ্য নেই। আমরা 30, মানে খুব বেশি হলে 60 মিনিট পর্যন্ত আমাদের ছেলেটা তো লড়াই করবে, কিন্তু তারপরে যে পাওয়ার, স্পিড, এইটা গতি, এটা আমাদের ছেলেদের মধ্যে এখনো রপ্ত করতে আমরা পারিনি। আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং আরো মানে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিতে হবে, তবেই একটা ভালো দল গঠন করা যেতে পারে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। খুব সহজ ব্যাপার নয় বিশ্বকাপে খেলা। আমরা এশিয়াতেই সেরা হতে পারছি না, তাহলে আমরা বিশ্বকাপে কি করে কোয়ালিফাই করব বলো? আমরা পিছিয়ে আছি, অনেকটাই পিছিয়ে আছি। ফাইনালের রেজাল্ট কি হবে মানসা? আমি গণৎকার নই, তবে এইটুকু বলতে পারি, আমারও তো একটা টিম আছে, এই দুজনের মধ্যে একজনকে তো আমি সমর্থন করছি। আমি পারফরমেন্সের দিকে বিচার করে বলতে পারি, মেসিকে যদি আটকে দিতে পারে, স্পেনের বাজিমাত করা খুব একটা অসুবিধা হবে না। ম্যাচ কিন্তু টাইব্রেকারও যেতে পারে, এটাও তোমাদের বলতে পারি। কারণ দু দলের ডিফেন্সে কিন্তু, মাঝমাঠ থেকে ডিফেন্স কিন্তু খুব আঁতসাঁত। স্পেনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ওদের ডিফেন্স, মাঝমাঠ এবং অ্যাটাকারদের মধ্যে একটা সুন্দর, মানে একটা মেলবন্ধন আছে। আর আর্জেন্টিনার যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, ওদের মাঝমাঠ থেকে অ্যাটাকিং পার্টে যদি তুমি দেখো, ওরা কিন্তু ভীষণ ভয়ঙ্কর, এবং শেষের দিকে ওরা ম্যাচ বার করছে। অ্যালিস্টার, ফার্নান্ডেজ, পারাডেস, মেসি, আলভারেজ, কারকে বাদ দিয়ে কার কথা বলবো? ওরা কিন্তু অসম্ভব ভালো ফুটবল খেলছে। তবে ডিফেন্স থেকে আরো বেশি সাপোর্ট চাই মেসিদের, যাতে ওরা স্পেনের উপর চাপ তৈরি করতে পারে। মানুষা, 8 ঘন্টার বিরতি, সেটা কি পারফরমেন্সে প্রভাব পড়বে মানুষরা, কি মনে হয়? এটা আমার কাছে মানে খুব একটা বেশি সাইন্টিফিক মনে হয়নি। কারণ 8 ঘন্টা বিরতি মানে খেলোয়াড়রা যে উত্তাপটা গেইন করে, একটা খেলতে খেলতে একটা উত্তাপ তৈরি হয় তো শরীরে, সেটা যদি আবার পুরোপুরি 8 ঘন্টাতে পুরোপুরি প্রায় ইয়ে হয়ে যাবে, তারপর আবার সেটাকে আবার রিবিল্ড করা, আবার নতুন করে তৈরি করা, এটা জানি না কতটা সাইন্টিফিক হচ্ছে। কেন এটাকে এতক্ষণ ধরে দিচ্ছে আমি বুঝতে পারছি না। অনেক আগে করতে পারে বা খেলার পরে করতে পারে। 15 মিনিট যেটা, সেটাই ঠিক ছিল। তবে এটা ফিফা করবে, কারণ ক্লাব চ্যাম্পিয়নশিপে আমরা দেখেছি, ওয়েফাতে দেখেছি, ওরা কিন্তু এই ব্যাপারটা করেছে। সুতরাং তারই একটা ট্রায়াল হয়ে গেছে, সুতরাং বিশ্বকাপে তো করবে এটা। আর শোনো, বিশ্বকাপ তো শুধু ফিফার নিয়মে চলবে না, যে দেশে হচ্ছে সে দেশেরও কিছু ইচ্ছা অনিচ্ছার উপর তোমাকে কিন্তু নির্ভর করতে হবে। একদমই মানসা, ধন্যবাদ আপনাকে, আপনি এতক্ষণ আমাদের সঙ্গে কথা বলেন। অবশ্যই আগামীকাল বিশ্বকাপ ফুটবলের ফাইনাল, এবং উত্তেজনার পারদ ফুটছে, গোটা বিশ্বের মানুষ তাকিয়ে রয়েছে আগামীকাল, এবং তার অপেক্ষায় আমরা প্রত্যেকেই। সেখানে কি দেখতে পাওয়া যাবে মেসি ম্যাজিক, তার বাপায়ের জাদু, সর্বকালের সেরা একজনের ফুটবলার, শিল্পী ফুটবলার মেসিকে কি আমরা তাকে দেখতে পাবো সেইভাবেই, সেই মেজাজেই, নাকি বিশ্বকাপ ছিনিয়ে নেবে
একেবারে স্পেন, যেখানে আমরা জানি যে স্পেনের পারফরমেন্স এবারের বিশ্বকাপে অনেকটাই কিন্তু আলাদা এবং তা করে দেখিয়েছে স্পেন। সেদিক থেকে একদিকে সর্বকালের সেরা ফুটবলার এবং অন্যদিকে স্পেন, তাদের লড়াই কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, কে ছিনিয়ে নেয় বিশ্বকাপের সেই মঞ্চ, আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে। আপনারা অবশ্যই প্রতি মুহূর্তে আপডেটের জন্য নজর রাখুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।